উঠে পড়ে এরা লেগেছে যে লাল ঝান্ডা এবং কমিউনিস্টরা তারা হিন্দু বিরোধী। আরে বামপন্থীরা কমিউনিস্টরা কেন ধর্ম বিরোধী হতে? এরা হিন্দুত্বের কথা বলে, হিন্দু হিন্দু কথা বলে, হিন্দু মুসলমান বিভাজনের কথা বলে, হিন্দু পার্টি বলে, বা বিজেপি বিরোধী সকলকেই হিন্দু বিরোধী হিসাবে হাজির করার চেষ্টা করে। ওদের যারা ভোটার হোক বা যারা ভোটার নাই হোক, প্রথমত বিজেপি হিন্দুদের পার্টি না, বিজেপি হলো বড় লোকদের পার্টি, বিজেপি কর্পোরেটের পার্টি, বিজেপি লুটেরার পার্টি। যে যার মতো করে বলবে, মানুষ তার জীবনের অভিজ্ঞতায় সরকার কয়েকদিনের মধ্যেই তার শ্রেণী অবস্থান বুঝিয়ে দিয়েছে। খেটে খাওয়া মানুষও বুঝে গেছে, ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে ট্রেনে, বাসে, টোটোতে, বড় লোকদের সঙ্গে। বলে এটা থ্যাঙ্কস জানানো উচিত। আমাদের, আমরা যারা লাল ঝান্ডা করি, আমাদের যারা শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের চোখ অত্যন্ত দ্রুত এই সরকার খুলে দিয়েছে যে ভোটের সময় তোমরা আমাদের সঙ্গে ছিল, কিন্তু আসলে ভোটের পর আমরা তোমাদের সঙ্গে নেই। আপনার গলায় আপনি প্রচুর বক্তব্য রাখেন নিয়মিত, আপনার গলায় আমি একদম একটা শেষ প্রশ্ন করবো, এটা আমাকে করতে হবে। তুমি বলবো যে গলা ধরে গেছে আর এখন কথা না না, একটা জাস্ট আমি একটা প্রশ্ন করবো। আমি সোশ্যাল মিডিয়ায় ঘুরছি, আমি এই প্রতিবেদনের শুরুতে দেখাবো দুটি বাচ্চা মেয়ে, একদমই 5-6 বছরের বাচ্চা মেয়ে, তারা রাত 1টার সময় রাস্তায় বসে আছে। তাদেরকে যখন প্রশ্ন করা হচ্ছে তোমরা রাস্তায় বসে আছো, তারা বলছেন আমাদের ঘর ভাঙবে। কে ভাঙবে? না জেসিপি ভাঙবে। এই জেসিপি কি তাদের জীবনে আতঙ্ক হয়ে এলো? একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অবশ্যই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একজন বিজেপি নেতা, বিজেপি কর্মী, বিজেপির ভোটার, ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় তার প্রোফাইল পিকচার বিজেপির পতাকা নিয়ে ছবি, তিনি হাহাকার করছেন। আমি সেই দৃশ্য দেখাবো যে আমি বিজেপিকে ভোট দিয়েছিলাম কিন্তু আমার সবকিছু শেষ হয়ে গেল। কিভাবে অ্যাড্রেস করবেন এই দুটো বিষয়? আজ আমার দোকান চিরবিদায় জানাচ্ছি। দোকানরে অনেক কষ্ট করে এই দোকান করেছিলাম, সঙ্গে দোকানের সঙ্গে আর একটা জমিও কিনেছিলাম। এইটাও গেল, দোকানটাও গেল, জমিটাও আমার চলে গেল। জমিটা কিনেছি 1,80,000 টাকা দিয়ে। দেখো, জমিও চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে দোকানও চলে যাচ্ছে। সব চলে যাচ্ছে, সব নিজের হাতে ধ্বংস, সব নিজের থেকে ধ্বংস করে দিয়েছি, নিজেই সব ধ্বংস করেছি। তোমরা এত রাতে, এখন বাজে 1:30, তোমরা 1:30টার সময় এখানে কেন? এখন এখানে জেগে বসে আছো কেন? কেন জেগে আছো বলো? কি করবে? তোমাদের ঘর ভেঙে দেবে বলেছে? কে ভেঙে দেবে? জেসিপি ঘর ভেঙে দেবে বলেছে, তাই জন্য তোমরা এখানে আছো? ওলে বাবালে, আমরা আছি, ঠিক আছে? কিচ্ছু করবে না, ঠিক আছে? ঠিক আছে। আমরা কথা বলবো সিআইটিউর কেন্দ্রীয় নেতা এবং সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরীর সঙ্গে। অবশ্য তৃণমূল এবং বিজেপির পক্ষ থেকে আপনাদেরকে আক্রমণ করা হচ্ছে এইভাবে। তৃণমূল বলছে যে ওরা 0 থেকে 1 হয়েছে, ওদের কথা কেউ শোনে না, ওরা অপ্রাসঙ্গিক। এবং বিজেপি বলছে ওরা তো অপারেশন সানশাইন করেছে, ওরা পেটি পলিটিক্স করছে, নিয়ে সস্তা রাজনীতি করছে। আপনারা হকারদের নিয়ে সস্তা রাজনীতি করছেন, সত্যি সৌন্দর্য নয়, বিরোধিতা করছেন। তৃণমূলের এখন ওইসব না বলাই ভালো, ঠিক আছে? পশ্চিমবাংলায় যখন লেফটেন্যান্ট গভর্নমেন্ট ছিল, হকার সমস্যার বাস্তবসম্মত মানবিক সমাধানের চেষ্টা লেফটেন্যান্ট গভর্নমেন্ট করেছে। এবং কলকাতাতে লার্জ স্কেলে যখন এই ধরনের হকার এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়েছে, তখন যথাযোগ্য পুনর্বাসন দেওয়া হয়েছে। এবং সবকটা বড় বড় শহরেই তুমি যদি দেখো যে 25-30 বছরের মধ্যে যে হকার মার্কেট গুলো শহরে গড়ে উঠেছে, কলকাতার বিভিন্ন হকার মার্কেটই বলো আর জেলা শহরগুলো, বর্তমানে হকার্স মার্কেট আছে, কলকাতায় নিউ মার্কেট আছে, সবই এই পুনর্বাসন প্রক্রিয়ার প্রকল্প হিসেবে। আমাদের বক্তব্য কি? আমাদের বক্তব্য যে তুমি এই যে বৈধ অবৈধ কথা বলছো, কে বৈধ?
30 বছর 40 বছর ধরে যে মানুষেরা দেশের মানুষ কোনো ধরনের সমাজ বিরোধীমূলক কাজের সঙ্গে যুক্ত না থেকে শ্রম করে উপার্জন করছেন, মানুষকে পরিষেবা দিচ্ছেন, নিত্যযাত্রীদের নিরাপত্তা দিচ্ছেন, তাদের তুমি ওইভাবে সরাতে পারো না। আর আমাদের দেশে আমরা তো পুনর্বাসন এই যে সম্ভবত কালকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে পুনর্বাসন নিয়ে পরে ভাববো, আগে উঠে দিচ্ছি। আর আমরা বলছি না, আচারে বিশ্বাস নেই, আমাদের ট্রাক রেকর্ড ভালো না। ঠিক আছে, তুমি পুনর্বাসন দাও, পুনর্বাসনের ব্যবস্থা করো, তারপর তুমি বলতে পারবে যে না, এই তোমার ব্যবস্থা করেছি, তুমি এবার এই জায়গাটা ছেড়ে দাও। এই যে রেলের জমি, রেলের বস্তি, যে বলা হচ্ছে যে এখানে অকুপাই করে আছে। আচ্ছা, ভারতবর্ষে যখন রেল প্রথম চালু হয়েছিল তখন তো কোম্পানির রেল, 1853 সাল। তখন তো কোম্পানির রেল। তাহলে 1853-তে রেল চালু হয়েছিল, তার আগে তো তার কাজ শুরু হয়েছিল। তাহলে সেই কাজ শুরুর সময় যে জমিগুলি রেল নিয়েছিল, তখন কি আজকের মতো জমি অধিগ্রহণের নিয়ম ছিল নাকি? তা তো ছিল না। এবং সেইভাবে খোঁজ করলে দেখা যাবে, একটু রিসার্চ করলে দেখা যাবে, যে জমিগুলো রেল আজকে ভোগ দখল করছে, আদৌ তার মধ্যে কতগুলো রেলের কাছে কাগজপত্র ঠিকঠাক আছে। প্রশ্ন সেটা না। আবার এই দেখে কেউ যদি বলে যে না, এই রেল স্টেশনটা রেল ঠিকভাবে কাগজপত্র তৈরি করেনি, কোনো একটা নির্দিষ্ট পরিবারের জমির অংশ ছিল, তাহলে ওই জমিটা আমাকে দিয়ে দাও, এটাও আজকে বাস্তবসম্মত না। তাহলে যেটা বাস্তবসম্মত, রেলটাও চলতে হবে, রেলের উন্নয়ন করতে হবে, প্যাসেঞ্জারদের পরিষেবা দিতে হবে। প্র্যাকটিক্যালি প্যাসেঞ্জার পরিষেবাতে রেলে এখন কার্যত চলাচল বুঝে গেছে। এই যে ট্রেনগুলো, এমনকি সুপারফাস্ট ট্রেন, এই একটা দুটো ট্রেন বাদ দিয়ে বাকি ট্রেনগুলো তো সবই তো মনে হয় সাগরের 3 নম্বর ছানা রেলের কাছে। প্যাসেঞ্জার ট্রেনের কথা তুমি ছেড়েই দাও, ট্রেনগুলোর স্যানিটাইজেশনের যে অবস্থা সবাই জানে, সেগুলো উন্নতি করতে হবে। যাত্রীর স্মুথ যাতায়াত বাড়াতে হবে। বড় বড় স্টেশনগুলোতে গাড়ি, অ্যাম্বুলেন্স, বিভিন্ন আসা যাওয়ার রাস্তা থাকে, সব ঠিক আছে, কিন্তু তুমি এইভাবে পুনর্বাসন বাদ দিয়ে নির্বিচারে তুমি রুটি রুজি কেড়ে নিতে পারো না। এটা গভর্নমেন্ট আর কিসের বৈধ? পশ্চিমবাংলায় যে সরকার তৈরি হয়েছে বছর, পশ্চিমবঙ্গে অন্তত 4 তারিখ পর্যন্ত যারা বিরোধী ছিল, তাদের যে প্রাপ্ত ভোট 45% ভোট পেয়ে আজকে যারা পশ্চিমবাংলার সরকার চালাচ্ছে 45%। আর যারা প্রধান বিরোধী 4 তারিখ পর্যন্ত ছিল, সবাই অথবা সবের মতো দিয়ে নিয়েছে, তখন তাদের সেই দিন পর্যন্ত 41% ভোট ছিল। সবটা যদি ধরা হয়, অন্তত পক্ষে 23 এবং 29 এপ্রিলের ম্যান্ডেটে, তাহলে 55% লোক কিন্তু এদের বিরুদ্ধে। সেটাও আমি এজেন্ডা করছি, কারণ আমাদের ইলেকট্রাল সিস্টেমটা তা না। কথাটা হলো, সরকার পক্ষ এবং 4 তারিখ পর্যন্ত বিরোধী পক্ষ, তাদের ভোটের পার্থক্য তো 27 লক্ষ থেকে কম। 27 লক্ষ মানুষকে তুমি ভোটের অধিকারের বাইরে রেখে তুমি নির্বাচন করেছো। আগামী দিনে কে বলতে পারে না যে আদালতে এই এসআইআর এর নাম করে এত লক্ষ লক্ষ মানুষকে, বৈধ নাগরিককে ভোটের অধিকারের বাইরে রেখে ভোট হয়েছে, সরকারে এসেছে। কিন্তু রাজ্যসভার সাম্প্রতিক নির্বাচন নিয়েও তো বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে, অভিযোগ উঠেছে। বৈধ অবৈধ এভাবে বলে দেওয়া যায় না। মূল কথা হলো গভর্নমেন্ট মানবিক হবে। এই অনেকে বলছে যে যারা বিরোধিতা করছে তাদের বাড়ির সামনে হকার বসিয়ে দেয়। এরা তো আধিপত্যবাদী মানুষ। একটা লোকের বাড়ির সামনে একটা গলি, আর একটা সরকার সে তার জনগণকে তার রুটি রুজির ব্যবস্থা করে দেওয়ার জন্য তাকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া, এই দুটোকে যারা তুলনা করতে যায়, হয় তারা মূর্খ, আর তারা হলে চূড়ান্তভাবে আধিপত্যবাদী ফ্যাসিস্ট গণতন্ত্রকে মানে। অবশ্য আপনার গলায়, আপনি প্রচুর বক্তব্য রাখেন নিয়মিত, আপনার গলায় আমি একদম একটা শেষ প্রশ্ন করবো, এটা আমাকে করতে হবে। তুই বলবো যে গলা ধরে গেছে, আর এখন না, একটা জাস্ট আমি একটা প্রশ্ন করবো। আমি সোশ্যাল মিডিয়ায় ঘুরছি, আমি এই প্রতিবেদনের শুরুতে দেখাবো, দুটি বাচ্চা মেয়ে, একদমই 5-6 বছরের বাচ্চা মেয়ে, তারা রাত 1টার সময় রাস্তায় বসে আছে। তাদেরকে যখন প্রশ্ন করা হচ্ছে তোমরা রাস্তায় বসে আছো, তারা বলছেন আমাদের ঘর ভাঙবে।
কে ভাঙবে না জেসিপি ভাঙবে। এই জেসিপি কি তাদের জীবনে আতঙ্ক হয়ে এলো? একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অবশ্যই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পশ্চিমবাংলার একজন বিজেপি নেতা, বিজেপি কর্মী, বিজেপির ভোটার, ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় তার প্রোফাইল পিকচার বিজেপির পতাকা নিয়ে ছবি, তিনি হাহাকার করছেন। আমি সেই দৃশ্য দেখাবো যে আমি বিজেপিকে ভোট দিয়েছিলাম কিন্তু আমার সবকিছু শেষ হয়ে গেল। কিভাবে অ্যাড্রেস করবেন এই দুটো বিষয়? 2 নম্বর কথা, দুটো কথা। প্রথম কথা হলো, এই যে জেসিবি বলো, এটা একটা বুলডোজ করবো, যেমন করে পারো জোর করে আমি তুলে দেবো। এটা একটা চূড়ান্ত, আজকে ভারতবর্ষের সমাজ রাজনীতিতে পশ্চিমবাংলায় যেটা ছিল না 4 তারিখের পর, যেটা আমদানি হলো, যদিও মমতা গভর্নমেন্টের সময় ইতিউতি এটা ওটা ছিল বুলডোজারের আমদানি ঘটেছিল, কিন্তু সার্বিকভাবে হলো এই বুলডোজার। এটা এখন ভারতবর্ষ এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার সমাজ রাজনীতিতে এটা একটা ফ্যাসিস্ট সিম্বলে পরিণত হয়েছে, এটা একটা আতঙ্কের সিম্বলে পরিণত হয়েছে। তুমি দুটো বাচ্চা মেয়ের ছবি পেয়েছো, এরকম অসংখ্য মানুষ আছে। আমি তো সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে স্কুলে গেছে, ফিরে এসে দেখেছি তাদের জায়গাটা। আর তুমি বললে যে বিজেপির সমর্থক, বিজেপির কর্মী, বিজেপিতে ভোট দিয়েছিল, সেটাকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে দিয়েছে। দেখো, বিজেপি তাকে চালাচ্ছে আরএসএস। 100 বছর আগে আরএসএস এর জাগনির সময় আরএসএস ভারতবর্ষের যে শ্রেণীর সঙ্গে আরএসএস এর সম্পর্ক ছিল, আজ আরএসএস তার শ্রেণী অবস্থানের পরিবর্তন ঘটিয়েছে। জন্মলগ্নে এরা ছিল ছোট মাঝারি বেনিয়াদের সঙ্গে সংগ্রাম, আর আজকে এরা দেশি বিদেশি কর্পোরেটের বন্ধুত্ব হয়েছে। এরা হিন্দুত্বের কথা বলে, হিন্দু কথা বলে, হিন্দু মুসলমান বিভাজনের কথা বলে, হিন্দু পার্টি বলে, বা বিজেপি বিরোধী সকলকেই হিন্দু বিরোধী হিসাবে হাজির করার চেষ্টা করে। ওদের যারা ভোটার হোক বা যারা ভোটার নাই হোক, প্রথমত বিজেপি হিন্দুদের পার্টি না, বিজেপি হলো বড়লোকদের পার্টি, বিজেপি কর্পোরেটের পার্টি, বিজেপি লুটেরার পার্টি। তাহলে বিজেপির সাধারণ সমর্থক সে যদি খেটে খাওয়া মানুষ হয়, সমাজের প্রান্তিক মানুষ হয়, দুর্বলতর মানুষ হয়, আগামী দিনে কর্পোরেটের স্বার্থে লুট চালানোর জন্য, কর্পোরেটের স্বার্থে রেল কিংবা সরকারি জমিকে কর্পোরেটের স্বার্থে দিয়ে দেওয়ার জন্য কে ওদের সমর্থন করেছে, কে ওদের সমর্থন করেনি, ওদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন না। এই বুলডোজারটা চলবে, সেই জন্যই তো আমরা বলি। খেয়াল করে দেখো, 11 সালে যখন প্রথম আমাদের উপর আক্রমণ হলো, তৃণমূল ভোটের আগে কি বলেছিল? বদলা নয়, বদল চাই। 14ই আগস্ট ভোর রাত্রিরে পূর্ণিমা বাগদি বর্ধমান জেলার রায়নায় 60 বছরের বৃদ্ধা, তাকে খুন করেছিল, সিপিএম কে ভোট দিয়েছিল অপরাধ। কোতলপুরে একইভাবে বামপন্থী আন্দোলনের কর্মী খুন হয়েছিল। সেদিন যখন প্রথম বামপন্থীদের উপর আক্রমণ হয়েছিল, তখন অনেকে বলেছিল, খারাপ কথা বলছি, দেখ কেমন লাগে, খুব ভালো হচ্ছে, কমিউনিস্টদের উপর আক্রমণ হচ্ছে, সিপিএম এর উপর আক্রমণ হয়েছে। আমরা সেদিন বলেছিলাম যে বামপন্থীদের উপর স্বৈরাচারী আক্রমণ শুরু হয়, প্রথমে আক্রান্ত হয় কমিউনিস্টরা, বামপন্থীরা, লাল ঝান্ডা। কিন্তু বামপন্থীদের উপর আক্রমণ এই জন্য শুরু হয় যে বামপন্থীদের যদি নিকেশ করতে পারা যায়, দুর্বল করতে পারা যায়, তাহলে সাধারণ মানুষের উপর ওই স্বৈরাচারী আক্রমণ পৌঁছে যাবে। 15 বছরে পশ্চিমবাংলার তাই অভিজ্ঞতা, সেই জন্য তো সরকারের বদল ঘটেছে। ঠিক একইভাবে তুমি যদি দেখো যে এই কদিনের মধ্যে এই যে অসহায় মানুষদেরকে যে নির্বিচারে উচ্ছেদ হচ্ছে, সে হকার হতে পারে, রেল বস্তির মানুষ হতে পারে, রাস্তার হকার হতে পারে, লড়াই কে করছে? লাল ঝান্ডা নিয়ে। আমরা আছি, কিন্তু ভুক্তভোগী আক্রান্ত মানুষের লড়াই আসছে। তুমি যদি গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়া যদি ফলো করো এবং বিজেপির বড় বড় নেতাদের বক্তৃতা যদি তুমি ফলো করো, ওরা ভারতবর্ষ প্রথমে দুটো মুখ রেখেছিল, একটা মুখ, একটা মুখোশ, একটা বাজপেয়ীজি, একটা আদবানি। পশ্চিমবাংলা তো বিজেপি এখন এরকম দুরকম মুখ রেখেছে। কিন্তু তুমি যদি ইন্ডিয়ান আরএসএস বা বিজেপির হার্ডকোর যারা, তাদের সোশ্যাল মিডিয়া যদি ফলো করো, তাহলে দেখবে যে কেন লাল ঝান্ডা এই যে নির্বিচারে উচ্ছেদের বিরুদ্ধে লড়াই করছে, রাজ্যে আক্রান্ত হচ্ছে, মাথায় রক্ত ঝরছে, মিথ্যে মামলা খাচ্ছে, তাতেও রাজ্যে পাহারা দিচ্ছে, কেন এটা লাল ঝান্ডা করছে, এই আক্রমণ করছে?
তাদের আক্রমণ করছে, আমাদের আক্রমণ করছে, এটা তো স্বাভাবিক। অবশ্যই আমাকে আরেকটি কথা আপনাকে একটু জিজ্ঞেস করতে হবে। আমি এই বিষয়টা আপ্লুত হয়ে পড়েছি। ফলে বুলডোজার, সেই বুলডোজার বাংলার রাজনীতিতে ছিল না। স্বৈরাচারী শক্তি, আধিপত্যবাদী শক্তি, দেখো সেই একটা কথা আছে না যে নগরে যদি আগুন লাগে নগর পুরিলে দেবালয় এড়ায়। দেবালয়ও সেখানে রেহাই পায় না। যদি সরকারের সিদ্ধান্ত হয় কর্পোরেটের স্বার্থে হিন্দু মুসলমান করে সাম্প্রদায়িক বিভাজন করে সরকারে চলে এসেছে, এবার সরকারে আসার পর ইতিমধ্যে রাজ্যের অর্থমন্ত্রী তিনি যে কথাগুলি বলছেন, বিজেপি নির্বাচনের প্রচারের সময় যে কথাগুলি বলেছিলেন তাতে কিন্তু 180 ডিগ্রি ঘুরে গেছেন। এখন উনি অর্থনীতিবিদের কথা বলছেন, এখন উনি কোষাগারের কথা বলছেন, এগুলো এখন উনি বলছেন, ঘুরে গেছেন। সেই জন্য আমি বলছি যে নগরে যদি আগুন লাগে, কর্পোরেটের স্বার্থে যদি রাজ্য চলে, দেশ চলে, তাহলে সেখানে দেবালয় বাদ যাবে নাকি? বিজেপি সমর্থকদের, গরিব খেটে খাওয়া দুর্বলতর অংশের যে বিজেপি সমর্থক, তারা বাদ যাবে না? একদম আমার শেষ প্রশ্ন আবার, আমি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। ঘটনার তাৎক্ষণিকতা, আকস্মিকতা আমি ভিডিও করতে পারিনি। বুলডোজিং করা হয়েছে, তারপরে ধ্বংসস্তূপে একটি মা কালীর একটি ছবি পড়ে রয়েছে। আপনাদের একজন কর্মী আমি দেখলাম, আমি সেই ভিডিও করে রাখতে পারলে হয়তো ভালো হতো, যে সেই ছবিটি পরম যত্নে মুছে নিয়ে লাল পতাকায় মুড়ে নিয়ে সেই ছবি যথাস্থানে গিয়ে রেখে দিয়ে আসছেন। আপনারাও কি তাহলে লাল পতাকার সঙ্গে, বিজেপির দৌলতে লাল পতাকার সঙ্গে এবার ভাববাদের একটা সংমিশ্রণ হবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হলো? বোঝা যাচ্ছে গোটা মেইনস্ট্রিম মিডিয়া যেভাবে আরএসএস ন্যারেটিভসে চলছে, তোমাদের মতো এই অল্টারনেটিভ মিডিয়াগুলো তার দ্বারা প্রভাবিত হচ্ছে। তোমার প্রশ্ন, প্রথম কথা, ওখানে মা কালীর মূর্তি, দেখো ধর্ম, আরেকটা কথা, তুমি যদি এই কটা দিন সোশ্যাল মিডিয়া ফলো করো না, তাহলে দেখবে উঠে পড়ে এরা লিখেছে যে লাল ঝান্ডা এবং কমিউনিস্টরা তারা হিন্দু বিরোধী। আরে বামপন্থীরা, কমিউনিস্টরা কেন ধর্ম বিরোধী হতে পারে? পৃথিবীতে যে সমস্ত দেশগুলোতে সমাজতন্ত্র ছিল বা এখনো সমাজতন্ত্র আছে, কোন দেশে নাগরিকদের ধর্ম পালনের অধিকারের উপর কোন রাষ্ট্রীয় হস্তক্ষেপ নেই। এবং আমরাও ভারতবর্ষের বামপন্থী আন্দোলনের করি, ভারতবর্ষের আন্দোলন করি, আমরা কি বলি যে ধর্ম বিশ্বাসী মানুষ ধর্ম পালন করবেন, ধর্ম আচরণ করবেন। ধর্মের নাম করে কারুর অধিকার নেই অন্য ধর্মের মানুষের উপর আক্রমণ করা বা অন্য ধর্মকে ছোট করা। বামপন্থীরা পশ্চিমবাংলায় কেন গোটা দুনিয়ায় এবং ভারতবর্ষেও আমরা ধর্ম পালন, মানুষের ধর্ম পালনের আমরা বাধা নেই। আমরা তার বিরুদ্ধে যে ধর্মকে ব্যবহার করে, ধর্মের নাম করে যারা মানুষের মধ্যে বিদ্বেষ বিভাজন তৈরি করে, যারা ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে দিয়ে রাজনৈতিক ক্ষমতা দখল করতে চায়, মানুষকে ভাগ করে। রবীন্দ্রনাথ যাদেরকে বলেছিলেন ধর্ম ব্যবসায়ী। এবং এটাও তুমি জেনে রেখো যে অচিরেই এই পশ্চিমবাংলায় রবীন্দ্র চর্চার উপরও হামলা হয়। কারণ রবীন্দ্র চর্চা যদি বাংলায় একটা পরিবেশ আছে, রবীন্দ্রনাথের জন্মদিনে এই সরকার শপথ নিলেন, শপথ নিলেন, কিন্তু রবীন্দ্রনাথের জন্মদিন যে এতদিন ধরে উদযাপন করে আসছে সরকার, সেই সরকার কিন্তু সেই কর্মসূচি কিন্তু বাতিল। যদি আমি এটা মনে করি না যে রবীন্দ্রনাথকে মনে রাখার জন্য কেবল 25শে বৈশাখী পালন করতে হবে, আমাদের প্রতিটি সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে বড়তে বড়তে রবীন্দ্রনাথ আছে। আমি কথাটি যেটা বললাম, রবীন্দ্রনাথ মানে কি? রবীন্দ্রনাথ মানে হলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই ভারতের মহামানবের সাগরে তীরে মানুষের ঐক্য, মানুষের মিলন, সকুন্দল পাঠান মোগল মিলন, ভারত তীর্থ। রবীন্দ্রনাথ মানে কি? যে আমি আমার দেশটাও ভাববো, দেশটাকেও ভালোবাসবো, দেশের সর্বাত্মক উন্নয়নের কথা বলবো, কিন্তু আমার দেশকে ভালোবাসা, দেশের উন্নয়নকে ভালোবাসা মানে আমার প্রতিবেশীকে ঘৃণা করা নয়, মানবতাবাদ। মুক্তধারা নাটকে চলে যাও, তাহলে সেই রবীন্দ্রনাথকে দেখো। আগামী দিনে আজকে কমিউনিস্টদের উপর আক্রমণ হচ্ছে, আজকে বুলডোজার দিয়ে প্রান্তিক দুর্বলতর মানুষের উপর আক্রমণ হচ্ছে, আগামী দিনে অন্যদের জন্য ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। তাহলে সেই জন্য কথাটা হলো এইটা যে কে কাকে ভোট দিয়েছে ভুলে যায়। ভোট হয়ে গেছে, ভোট পেরিয়ে গেছে, ভোট নেই, দুটির লড়াই, পেশার লড়াই। বলতো গাছে না উঠতেই এক কাঁদি, সরকার গড়তে না গড়তে
একেবারে সমাজের দুর্বলতার অংশে মানুষের পেশার উপর আক্রমণ শুরু হয়। রিক্সা চালক, টোটো চালক, হকার, খেটে খাওয়া মানুষ। একটা ভালো, থ্যাঙ্কস টু নিউ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যে তোমরা বাবা গাছে না উঠতেই প্রথম রাতেই তোমরা বিড়ালকে নিকেশ করার জন্য তোমরা তোমাদের ক্লাস পজিশন চিনিয়ে দিয়েছো। এবং এই জায়গা থেকে দেখো না, তুমি দেখলে এর কত সভা, তোমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও। এই যে এই কটা দিন নির্বিচারে উচ্ছেদের বিরুদ্ধে যে লড়াই হলো, সে দমদম হতে পারে, বারাসাত হতে পারে, বিভিন্ন জায়গায় যে লড়াই, যাদবপুর হতে পারে, যাদবপুর হতে পারে, সব জায়গায় হতে পারে, সেই লড়াইয়ে কারা ছিল? আমরা তো গুটি কয়েক কর্মী লাল ঝান্ডা নিয়ে হাজির। ভুক্তভোগী মানুষের এসছে, তো যে মানুষেরা এসছে এই মানুষেরাই কিন্তু 2 সপ্তাহ আগে নির্বিচারে লাল ঝান্ডাকে ভোট দেয়নি, তারা কিন্তু এসেছে। ভুলে যায় লড়াই রুটি রুচি নিয়ে। তাহলে এরা এত দ্রুত তারা কাদের পক্ষে? বড়লোকদের পক্ষে না গরিবদের পক্ষে? এরা চিনিয়ে দিয়েছে, এরা বুঝিয়ে দিয়েছে। এখন এদের কিছু ভক্ত, এদের কিছু দালাল ক্যাম্পেইন করতেই পারে ডেমোক্রেটিক স্টেট, এবং আমরা চাই ডেমোক্রেটিক স্পেস থাকুক, যে যার মতো করে দেবে। মানুষ তার জীবনের অভিজ্ঞতায়, সরকার কয়েকদিনের মধ্যেই তার শ্রেণী অবস্থান বুঝিয়ে দিয়েছে, খেটে খাওয়া মানুষও বুঝে গেছে, ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে ট্রেনে, বাসে, টোটোতে। বড় লোকদের সরকার বলে এটা থ্যাঙ্কস জানানো উচিত। আমরা যারা লাল ঝান্ডা করি, আমাদের যারা শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের চোখ অত্যন্ত দ্রুত এই সরকার খুলে দিয়েছে যে ভোটের সময় তোমরা আমাদের সঙ্গে ছিলে, কিন্তু আসলে ভোটের পর আমরা তোমাদের সঙ্গে নেই। এটা আমাদের সামনে, আমরা আবার আমাদের নিজেদের লোকদের নিয়ে লড়াই আন্দোলনে আসি। আবার সেটা তুমি বলছেন এই সরকার বড় লোকের সরকার। এখন দেখা যাচ্ছে আগামী নির্বাচনে, অর্থাৎ 2031 সালে বা 2029 লোকসভা নির্বাচনে সরকার জনসমর্থন ধরে রাখার জন্য, ওনাদের অভিযোগ অনুযায়ী জনসমর্থন ধরে রাখার জন্য অধিকাংশ মানুষকে বড় লোকে পরিণত করতে পারেন কিনা আপনার চোখটা কৌশল ইউটিউব চ্যানেল।